আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র اللهم إنا أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন ধারাবাহিকভাবে ক্লাস আপলোড দিতে পারিনি। ইতিমধ্যে কয়েকটি ক্লাস আমরা গ্রুপে আপলোড দিয়েছি। পূর্বের পড়াগুলো রিভিশন দিয়েছি, সেগুলো আমরা আপলোড করেছি আমাদের গ্রুপে। সেখান থেকে পড়াগুলো একবার রিভিশন দিয়ে নেবেন। আজকে ইনশাআল্লাহ আমি নতুন পড়া দিয়ে দিব। শুরুতেই মাখরাজের দিকে যাই। মাখরাজগুলো আমি রিভিশন দিয়ে দিয়েছি। 14 নম্বর মাখরাজ পর্যন্ত ছিল, এগুলো রিভিশন আমি গ্রুপে দিয়েছি। যারা গ্রুপে যুক্ত আছেন অবশ্যই এগুলো পড়ে নেবেন। এর পরবর্তীতে 15 নম্বর মাখরাজ আমরা একবার পড়ি, কীভাবে পড়তে হবে, উচ্চারণ কীভাবে হবে, এগুলো একটু খেয়াল করি। 15 নম্বর মাখরাজ। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। আচ্ছা, দুই ঠোঁট হইতে কোন দুই ঠোঁট? সামনে যে দুইটা ঠোঁট আছে না, সেই ঠোঁটের কোন অংশ থেকে উচ্চারণ হবে? ঠোঁটটা আছে ভিতরের, বাহিরের, নাকি ভিজা, নাকি সামনের, কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেগুলো আমরা এবার জানব। ওয়াও, এই যে তিনটি হরফ উচ্চারণ হয় না দুই ঠোঁট হইতে, এই দুই ঠোঁটের দুই ঠোঁট গোল করিয়া, দুই ঠোঁট গোল করিয়ে কি উচ্চারণ হয়? ওয়াও। ওয়াও, দুই ঠোঁট গোল করার চেষ্টা করেন, ট্রাই করেন, বারবার চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। গোল করে ওয়াও। ওয়াও, দুই ঠোঁট গোল করিয়ে কি উচ্চারণ হয় বলেন তো? ওয়াও। এই ওয়াও হরফটি আমরা জানলাম। এরপরে বা। বা হরফটি দুই ঠোঁটের ভিজা অংশ হইতে, এই বা হরফটি উচ্চারিত হবে কোন জায়গা থেকে বলুন তো? ভিজা অংশ থেকে। ভিজা মানে মানে মুখের ভিতর যে অংশগুলো থাকে ঠোঁটের, হ্যাঁ, ভিজা যে অংশটা থাকে, ওই দুই ভিজা অংশ থেকে বা উচ্চারণ করার ট্রাই করবেন। যেমন বা, 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 ভিজা অংশ থেকে উচ্চারণ ট্রাই করলাম। এরপর মিম, দুই ঠোঁটের শুকনো অংশ হইতে। মিম শুকনো অংশ মানে বুঝতে পারছেন, যেগুলো ঠোঁটের বাহিরে থাকে, মানে গালের বাহিরে যে স্থান থাকে ঠোঁটের শুকনা, যেখানে শুষ্ক থাকে, ওই শুষ্ক শুকনো জায়গা থেকে উচ্চারণ করতে হবে। যেমন মিম, মিম। জানতে পারলাম। আরেকটি দিয়ে দেবো, তিনটি শেষ করে দিই আজকেরা। মাখরাজ দ্রুত শেষ করে দিতে হবে। 16 নম্বর মাখরাজ কি? মুখের খালি জায়গা হইতে মাঝের হরফ পড়ে যায়। দেখুন, এই 15 নম্বর মাখরাজ পর্যন্ত, অর্থাৎ হরফ যতগুলো হরফ আমরা পড়েছি 29টি, এই 29টি হরফগুলো কিন্তু 15টি মাখরাজের মধ্যে সীমাবদ্ধ, শেষ। 15টি মাখরাজ যদি আপনি মুখস্থ করতে পারেন, এই 29টি হরফ কিন্তু আপনি সহিভাবে পড়তে পারবেন। যেগুলো আমরা আগে পড়িয়েছি ক্লাসে আমরা বলেছি, সেগুলো আপনারা বারবার শুনবেন, পূর্বের ক্লাসগুলো দেখবেন, পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর নতুন করে যেগুলো পড়িয়ে দিলাম 15 থেকে 17 নম্বর, 15 নম্বর পড়িয়ে দিলাম, এই 15টি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা আমাদের মাখরাজ শেষ হয়ে যাবে। এরপর যেগুলো আছে এগুলো গুণনা। 17 নম্বর মাখরাজ দেখেন, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, অর্থাৎ মাদ আছে। যখন কোরআন শরীফ পড়া হয় না, দেখেন না কারিরা টেনে টেনে পড়ে, টেনে না পড়লেও বেসিক যে টানটি আছে, এই টানটি হলো এই বা বু বি। যেমন জবরের পর খালি আলিফ, মাদের হরফ, এসে বা, মুখের খালি জায়গা থেকে কিন্তু বা উচ্চারিত হয়। বা, বা তো ঠোঁট থেকে উচ্চারণ হয়, কিন্তু যে টানটা এটা খালি জায়গা থেকে হয়। আবার বু, বু ও মুখের খালি জায়গা থেকে হয়। আবার বি, বি ও মুখের খালি জায়গা থেকে হয়। আবার বললেন বা তো ঠোঁট লাগে পড়তে, হ্যাঁ ঠোঁট লাগে তো হরফটি পড়তে, কিন্তু টানটি পড়তে তো ঠোঁট লাগে না, এটি মুখের খালি জায়গা থেকে। বা, দেখেন একটু ট্রাই করে দেখেন, তাহলে মাদ উচ্চারণ হয় মুখের খালি জায়গা থেকে। এটিও জানলাম, নতুন পড়তে খেয়াল করবেন। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুণ্য উচ্চারিত হয়। কোথা থেকে? নাকের বাসি হইতে। এখন বলবেন নাকের বাসি হইতে আবার কেমন গুণ্য উচ্চারিত হয়? নাকের বাসি থেকে গুণ্য উচ্চারিত হয় কীভাবে একটু খেয়াল করেন। এই যে নুনের উপর তাসদিদ আসছে না, নুনে মিমে তাসদিদ আবার গুণ্য করা ওয়াজিব, এটি একটি তাজবিদের শিক্ষা আর কি। তাহলে নুনের উপর যখন তাসদিদ আসে কি হয়? ইন্না, এই যে ইন গুণ্য করলাম না, হামজা নুনজের রস্যই আন্না কি হয়? ইন হয় না।
ওই ইনটা একটু গুণ্য করবেন, চেপে ধরবেন। গুণ্য করা মানে কিন্তু চেপে ধরা। চেপে ধরবেন কয় আলিফ? 1 আলিফ পরিমাণ। আমি শিখিয়েছিলাম না 1 আলিফ কতটুকু হয়, হ্যাঁ মনে আছে কি না? আমার ক্লাসগুলো দেখবেন, 1 আঙ্গুল উঠতে যত সময় লাগে ততটা হলো 1 আলিফ। তাহলে ইন্না, আন্না, আম্মা, সুম্মা। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা পড়াদি সামনের দিকে অগ্রসর হই। আমরা কিন্তু এইগুলো পড়েছিলাম, তাই না? এগুলো আমি ক্লাস দিয়েছি, গ্রুপে রিভিশন দিয়েছি, এগুলো পড়ে নেবেন। এই পর্যন্ত আমরা পড়া দিয়ে দিয়েছি, এই পর্যন্ত পড়া ছিল। আজকে নতুন পড়া শিখাবো, তাড়াতাড়ি আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে, হ্যাঁ ইনশাআল্লাহু তাআলা। তারপরে আমরা দ্রুত সামনের দিকে অগ্রসর হবো। আজকে অনেকগুলো পড়া দিয়ে দেবো, এইটুকু সম্পূর্ণ দিয়ে দেবো। যেমন নতুন আমরা তৃতীয় ফসলে চলে আসছি, অর্থাৎ তৃতীয় কায়দায় আমরা চলে আসছি। প্রথম 2টা নিয়ম আমরা শিখেছি ইতোমধ্যে, এরপর তৃতীয় ফসল, তৃতীয় নিয়মে আমরা নতুন করে শুরু করেছি। অর্থাৎ 2টি কাটা হরফ কীভাবে একত্রিত করে একটি শব্দ তৈরি করা যায়। কি বলেন তো? 2টি হরফ, অর্থাৎ আরবি 2টি হরফ কি কাটা হরফ, 2টি কাটা হরফ একত্রিত করলে কিভাবে সেটা আসবে এবং একত্রিত করে কিভাবে একটি শব্দ তৈরি করা যায়। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবেন। আমি দেখাচ্ছি জুম করে। এই বা, এই আলিফ, বা আলিফ, দেখেন এই বা কিন্তু কাটা হরফ, শুরুর বা, দেখছেন সাথে আলিফ যুক্ত হয়েছে, তাহলে কি হলো? বা আলিফ, দেখেছেন? এরপরে এই দেখেন আমরা কাটা হরফ পড়েছিলাম না, শুরুর হা। শুরুর হা কোথায় পড়েছিলাম মনে আছে? শুরুর হা কিন্তু পড়েছিলাম, আর এই দেখেন, এই দেখেছেন, এটা শুরুর হা পড়েছিলাম, দেখেছেন? এই শুরুর হা কিন্তু, তাহলে শুরুর হা আর এটা হলো শেষের বা, তাহলে 2টা কাটা হরফ একত্রিত হয়ে হা বা হয়েছে, হা বা। এইভাবে আমরা পড়বো। তাহলে এইটা হলো হা, এটাও শুরুর হা, আর এটা হলো শেষের জিম। তাহলে শুরুর হা শেষের জিম একত্রিত হয়ে কী হয়েছে? হা জিম। এই হাটা মাঝেও লেখা যায়, ঠিক আছে? এটা শুরুও হতে পারে, মাঝেরও হতে পারে। তারপর হল জিম, একইভাবে জিম সাথে দাল যোগ হয়েছে, জিম দাল। মিম, দেখেন মিমটা কীভাবে যোগ হয়েছে, এইভাবে দিয়া সাথে আইন যোগ হয়েছে, তাহলে মিম আইন, তাহলে শেষের আইন, শুরুর মিম। আইন সদ কীভাবে যুক্ত হয়েছে, দেখেন এই আইন সাথে সদ যুক্ত হয়েছে, দেখেছেন? আইন সদ হয়ে গিয়েছে। তারপরে লাম, জর সাথে লাম কীভাবে যুক্ত হয়েছে, দেখেছেন? 2টি হরফ কীভাবে যুক্ত করে একটু খেয়াল করেন। তারপর কি লাম কাফ, লাম কীভাবে যুক্ত হয়েছে? এই লাম অর্ধেক লাম সাথে টান দিয়ে মাত্রা দিয়ে কাফ যুক্ত করে দিয়েছি, লাম কাফ। হা ওয়াও, হা ওয়াও একইভাবে, সবগুলো একইভাবে, দেখেন লাম হা, হা মিম। আপনারা অনেক শিক্ষিত এবং মেধাবী, আমি জানি যে একবার পড়িয়ে দিলে, একটা শিখিয়ে দিলে আপনারা সবগুলো শিখতে পারবেন, আর না পারলে তো কমেন্ট করে জানাবেন। মিম নুন, এই দেখেন লাম আলিফ, এইটা লাম সাথে আলিফ যুক্ত হয়ে এইটা একটু প্যাস করে দিয়েছে, ঠিক আছে? আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে লাম আলিফ, এটা হলো লাম হা, এই লামের সাথে হা যুক্ত হয়েছে, লাম হা। এটা হলো হা ইয়া, এটা কি? হা ইয়া। এটা হলো ইয়া সিন, ইয়া সিন। এটি হলো কাফ বা। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, বুঝতে পারেন যে এত পেঁচানো পেঁচানো হরফ কেন, পড়তে পড়তে এগুলো শিখে যাবেন ইনশাআল্লাহ। এটি হলো কফ ওয়াও, কি ওয়াও? কফ ওয়াও। এটি হলো হামিম, এটি হলো কি মিম? হামিম, বড় হা, আর এটা হলো মিম, হামিম। এটি হলো বাহা, কি হা বলেন তো? বাহা, কি হা? বাহা, কি হা? বাহা, বা। এটা হলো বড় হা, বাহা। এটা কি? ইয়া, ইয়া, দেখেন ইয়া কীভাবে আসছে, ইয়াহা, ইয়াহা। এটা কি? ইয়া, এটা হা, ইয়াহা। এটি হলো তা, আর এটি হলো হা, তাহলে কি হয়? তাহা, তাহা। এটি হলো জিম, মনে আছে জিমের কথা? জিম, এটি হলো র, তাহলে জিম র। এটি হলো খ, আর এটি হলো কি বলেন তো? জাল, খ জাল, কি হবে? খ জাল, খ জাল। এটি হলো সদ আইন, কি হবে বলেন তো? সদ আইন। এটি হলো দদ, এই গইন, 2টি হরফ যুক্ত করলে কি হয় দেখেন? এটি হলো ফা জিম, কি জিম বলেন তো? ফা জিম, ফা জিম, ঠিক আছে? এটি হলো ইয়া ফা, কি ফা বলেন তো? ইয়া ফা। এটা কি ফা? ইয়া ফা। এটা কি ফা? ইয়া ফা, ইয়া ফা। এটি হলো লাম হামজা, কি হামজা বলেন তো? লাম। ওয়াও পড়া যাবে না কিন্তু, এদিকে খেয়াল করেন এই 2টা একটু। এই যে টান দিয়ে ওয়াও দেওয়া হয়েছে না, এখানে 3টি হরফ আছে না? যখন লামের সাথে ওয়াও হওয়ার পর ওয়াওর উপরে একটা হামজা আসবে, তখন ওয়াও কাটা যাবে। ওয়াও থাকবে কিন্তু ওয়াও পড়া যাবে না, লাম হামজা পড়তে হবে। কি হামজা পড়তে হবে? লাম হামজা। অনেক সময় আপনারা পড়ার সময় থমকে যান যে এটা কি হবে না, এটা বুঝি আমি, কিন্তু এটা হলো জিম ইয়া।
জিম ইয়া পরে হামজা, তাহলে ইয়া কাটা, তাহলে জিম হামজা পড়তে হবে। কি হামজা পড়তে হবে? জিম হামজা। যদি হামজা আসে কোনো হরফের উপর, কোল হামজা, তখন হামজা পড়তে হবে, আর নিচের হরফটি কাটা যাবে সহজে বোঝার জন্য। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হব নাকি এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা? এইটি হলো তিনটি হরফ একত্রিত হলে কিভাবে শব্দ তৈরি হয়। সামনের দিকে অগ্রসর হই আমরা। এটি হলো সদ, দেখেন সদ লাম হা, লাম হা পড়েছিলাম নাম না, আর শুরুতে সদ যোগ হয়েছে, তিনটি হরফ একত্রিত হয়েছে, সদ লাম হা। সম্মানিত বন্ধুগণ, মাইক অ্যানাউন্স করছে, তো সে কারণে একটু ডিস্টার্ব হচ্ছে, শুনতে পেয়েছি, একটাকে চলে গিয়েছে এখন। তাহলে এটি হলো তিনটি হরফ একত্রিত হয়ে একটি শব্দ তৈরি হয়েছে। তিনটি হরফ, আগে দুইটি হরফ পড়েছি, এবার তিনটি হরফ। এটা দেখেন বা, এটা কি বলেন তো? এটা সদ, এটা লাম, তিনটি হরফ একত্রিত হয়ে একটি শব্দ তৈরি হয়েছে। তিনটি হরফ কীভাবে একত্রিত হয় কোরআনের, এগুলো একটু খেয়াল করেন প্রিয় বন্ধুগণ, প্লিজ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, না পারলে কমেন্ট করে আমাকে জানাবেন। এটা হলো খ লাম সদ, এটি কি বলেন তো? খ লাম সদ। এটি হলো আইন নুন কাফ, এটা কি বলেন তো? আইন নুন কাফ। আবার মাইক কালাম শুরু করছে, ওয়েট করেন, জেনিক। হ্যাঁ, আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম? খলাম সদ, হ্যাঁ, আইন নুন কাফ। আবার ডিস্টার্ব হচ্ছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এটি পড়িয়ে দেবো। এটা ডিস্টার্ব করতেছে খুব পরিমাণে।